1833 খ্রিস্টাব্দে প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামের আকস্মিক মৃত্যুর পরে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন অত্যন্ত শোকে নিমজ্জিত হন। বন্ধু মৃত্যুর সেই শোককে কাটিয়ে ওঠার জন্য এবং আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের আসল উদ্দেশ্য কী তা নিরূপণের উদ্দেশ্যে আমরা দেখছি অ্যালফ্রেড লর্ড টেনিসন আশ্রয় নিচ্ছেন বিখ্যাত দুই গ্রিক মহাকাব্য হোমার রচিত ইলিয়াড এবং ওডিসিতে। হোমার রচিত ইলিয়াড এবং ওডিসি কবিকে নতুনভাবে ভাবায়, জীবনের মানে কবির সামনে নতুনভাবে প্রতিভাত হয়। গোগ্রাসে তিনি গিলে ফেলেন সাধারণ মানুষের সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার সেই অসাধারণ কাহিনী ওডিসি। ওডিসির নায়ক ওডিসিউসের সমস্ত পার্থিব বাধা বিপত্তিকে জয় করে এগিয়ে যাওয়ার বাসনা, তার উদগ্র জ্ঞান আহরণের স্পৃহা আমরা দেখি টেনিসনকে আচ্ছন্ন করে। তিনি পড়ে ফেলেন দান্তে অ্যালঘিরির সেই বিখ্যাত ডিভাইনা কমেডির ফার্স্ট ক্যান্টো ইনফার্নো তাকে শেখায় সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। দীর্ঘদিন পর কলম হাতে নেন কবি, রচিত হয় তার কালোজয়ী সৃষ্টি ইউলিসিস, রচিত হয় ভিক্টোরিয়ান যুগের পুরোধা কবিতা। বস্তুত ইউলিসিস এবং ভিক্টোরিয়ান পিরিয়ড এক এবং অভিন্ন। তার কারণ ভিক্টোরিয়ান পিরিয়ডের যেটা মূল লক্ষ্য, অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা, সেটাই যেন টেনিসনের ইউলিসিসেরও মুখ্য উপজীব্য। সেটা হচ্ছে টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু উইল। কোনো কিছুতেই হার না মানা, নতুনের জন্য জীবন দিয়ে দেওয়া, মানে নতুন কিছু দেখা বা জানার জন্য নিজের জীবনকেও বাজি রাখতে ভিক্টোরিয়ানরাও পিছপা হয়নি এবং আমরা দেখছি টেনিসনের ইউলিসিসও পিছপা হচ্ছেন না। চলো, আজকে আমাদের পড়ার বিষয় হলো বিখ্যাত ইউলিসিস, যেটা সম্ভবত অ্যালফ্রেড লর্ড টেনিসনের শ্রেষ্ঠ লেখা এবং যেটা সম্ভবত ভিক্টোরিয়ান পিরিয়ডের কাল্ট পোয়েম। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডকে যদি আমরা এক কথায় বিচার করতে যাই, ইউলিসিসের কথা বললেই আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড সম্পর্কে জানা হয়ে যায়। তার কারণ ভিক্টোরিয়ান পিরিয়ডের মূল মন্ত্রই ছিল অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা, নতুন কিছু আবিষ্কার করা, নতুন জ্ঞানকে আহরণ করা। এবং ভিক্টোরিয়ান পিরিয়ডের যেটা কাল্ট পোয়েম ইউলিসিস, যেখানে আমরা দেখব ওডিসিউস নতুন জ্ঞান আহরণের জন্য, নতুন সভ্যতাকে জানার জন্য, নতুন দেশকে জয় করার জন্য সে নিজের জীবন দিয়ে দিতেও পিছু পান। হ্যালো এভরিবডি, তোমরা এখন রয়েছে কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আমি পার্থপ্রতিম সরকার এবং আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর সেমিস্টার 3-র সেই বিখ্যাত কবিতা অ্যালফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস। ওকে, আমি তোমাদেরকে ইউলিসিস কেন টেনিসন লিখেছেন এবং ইউলিসিসের বিশেষ কী বৈশিষ্ট্য আছে সে সম্পর্কে একটু আইডিয়া দিলাম। এরপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব এবং আমরা কবিতার পরতের পর পরত আলোচনা করব। আমি তোমাদের অলরেডি ক্লাস 12-এর সেমিস্টার 3-র একটা ভিডিও দিয়েছি, স্ট্রং রুটস বাই এপিজে আব্দুল কালাম। আশা করি সবাই দেখেছো। যদি নাও দেখে থাকো দেখে নেবে, কারণ তোমাদের জন্যই বানানো এবং খুব ইন ডিটেলসে বলা আছে, তোমাদের সুবিধা হবে। যাই হোক, এই যে কবিতাটা, এটা আমার প্রথম দিকেই পড়িয়ে দেওয়ার ইচ্ছা ছিল না। তার কারণ এটা যদিও ক্লাস 12-এতে রাখা হয়েছে, এই কবিতাটা মাস্টার ডিগ্রির কবিতা। মানে আমি একসময় মাস্টার ডিগ্রি স্টুডেন্ট পড়াতাম এবং তাদেরকে আমি এই কবিতাটা পড়াতাম এবং এই কবিতাটা কিছুদিন আগে পর্যন্ত মাস্টার ডিগ্রি সিলেবাসে ইনক্লুড ছিল এবং এখনও আছে। যাই হোক, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের নতুন সিলেবাসে এই কবিতাটা তোমাদেরকে দেওয়া হয়েছে। এই কবিতাটা একটু ম্যাচিওর কবিতা, মানে আরও কিছুদিন পরে পড়ালে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদেরকে সিলেবাসটার মধ্যে আসে এবং পরীক্ষায় থাকবে, কাজে দেরি করা যাবে না, সেই জন্যই আমাকে পড়াতে হচ্ছে। যতটা সহজভাবে বোঝানো সম্ভব আমি এই কবিতাটা তোমাদেরকে বোঝাবো। কিন্তু একটা কথা বলি, সব জিনিসকে সহজভাবে বোঝানো যায় না। মানে সহজভাবে বোঝাবো বললেও বেশ কিছু জিনিসপত্রকে বলতে হয় যেগুলো ঠিক ততটা সহজ না। তার কারণ আমি যেটা বললাম, এটা একটা মাস্টার ডিগ্রির কবিতা, এটা খুব একটা সহজভাবে বুঝিয়ে দেবো বললেও তো সহজভাবে এটা টেনিসনের কবিতা, মানে একজন বিখ্যাত কবির একটা যুগের সর্বশ্রেষ্ঠ কবিতা এবং এখানেতে অনেক রকম রেফারেন্স আছে, বিভিন্ন হিস্টোরিক্যাল রেফারেন্স আছে যেগুলো আমাদেরকে জানতে হয়, যেগুলো নিয়ে বলতে হবে। না বললে কবিতাটার আসল মানেটা কিছুই বোঝা যাবে না। কাজেই আমি চেষ্টা করছি সবথেকে সহজভাবে পড়াতে, কিন্তু তারপরেও আমাকে বেশ কিছু জিনিসপত্র মানে তোমাদের জন্যই বলতে হবে। তার কারণ এই যে কবিতাটা, এখান থেকে শুধুমাত্র যে লাইন তুলে প্রশ্ন হবে তা না, এটা একটা থিমাটিক পোয়েম। এখানে থিম বেসড কিছু প্রশ্ন আসবে এবং সেই থিমগুলোকে আমাদেরকে জানতে হয়। এই কবিতাটার প্রেক্ষাপট, এই কবিতাটার বিশেষ বৈশিষ্ট্য, এইগুলো আমাদেরকে জানতে হয়। এগুলো না জানলে কবিতাটা ঠিক মানে বোঝা যাবে না। কাজেই খুব সহজভাবে বোঝাবো বলছি, চেষ্টা করব।
কিন্তু কিছু জিনিস আমাকে বলতেই হবে, তোমাদের জন্যই বলতে হবে। ওকে, চলো আমরা এই কবিতাটাকে পড়তে শুরু করি। কিন্তু পড়ার আগে, এই কবিতাটা পড়ার আগে আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস আগে জেনে নিতে হবে। এক নম্বর হচ্ছে কবি অ্যালফ্রেড লর্ড টেনিসন সম্পর্কে। দেখো আমি অলরেডি লিখে রেখেছি, অ্যালফ্রেড লর্ড টেনিসন ইনি 1802 সালে জন্মগ্রহণ করেন এবং 1892 সালে মারা যান। দীর্ঘদিন তিনি বেঁচে ছিলেন, দেখতেই পাচ্ছ 90 বছর, বিশাল তার লাইফ স্প্যান। এবং এই 90 বছরের জীবনে তিনি প্রচুর বিখ্যাত কবিতা লিখেছেন, তার মধ্যে দ্য চার্জ অফ দ্য লাইট ব্রিগেড, ক্রসিং দ্য বার, ইন মেমোরিয়াম, এই যেটা পড়ছো তোমরা, ইউলিসিস, এগুলো প্রত্যেকেই অত্যন্ত বিখ্যাত। যেটা বলছিলাম যে টেনিসন একজন ভিক্টোরিয়ান পোয়েট, মানে ভিক্টোরিয়ান যুগের কবি, এবং 1850 খ্রিস্টাব্দে তিনি ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার কাছ থেকে পোয়েট লরিয়েট অফ ইংল্যান্ড, অর্থাৎ ইংল্যান্ডের রাজকবি বা সভাকবি রূপে সম্মান পান। অসাধারণ একটা সম্মান, যে কোনো কবিকে দেওয়া হয় না, কাজেই বুঝতেই পারছো যে টেনিসন অসাধারণ একজন কবি। এবং সবথেকে বড় কথা, 1884 খ্রিস্টাব্দে কবিতা লেখার জন্য তিনি প্রথম ব্যক্তি যিনি লর্ড উপাধি পান। কবিতা লেখার জন্য লর্ড উপাধি, মানে একটা ব্যারন, সেই উপাধি অ্যালফ্রেড লর্ড টেনিসনকে দেওয়া হয়, যেটা তার আগে কেউ পায়নি। অ্যালফ্রেড লর্ড টেনিসন একজন অসাধারণ কবি, এবং আমরা বললাম ভিক্টোরিয়ান যুগের তিনি হচ্ছেন পুরোধা কবি। মানে অ্যালফ্রেড লর্ড টেনিসনকে বাদ দিয়ে ভিক্টোরিয়ান পিরিয়ডের কথা কল্পনাই করা যায় না। এবং মহারানী ভিক্টোরিয়া অ্যালফ্রেড লর্ড টেনিসনের অত্যন্ত তার লেখার তিনি অত্যন্ত পছন্দ করতেন। আর যেটা বলার, ভিক্টোরিয়ান পিরিয়ড কিছু বিশেষ কারণের জন্য বিখ্যাত। একটা হচ্ছে টু স্ট্রাইভ নলেজ, মানে জ্ঞান আহরণের বাসনা ভিক্টোরিয়ান পিরিয়ডের প্রতিটা লেখার মধ্যে ফুটে ওঠে। অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা, এবং নতুন নতুন জ্ঞান আহরণের এই বাসনা ভিক্টোরিয়ান পিরিয়ডের হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য। এবং টেনিসনের লেখার মধ্যে সেই সমস্ত জিনিসই ছত্রে ছত্রে ফুটে উঠেছে। এবং যে কবিতাটা আমরা পার্টিকুলারলি পড়ছি, ইউলিসিস, এটা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের কাল্ট পোয়েম। মানে এই কবিতাটাকে শুধুমাত্র প্রেজেন্ট করলে ভিক্টোরিয়ান পিরিয়ডের পুরো গল্পটা বোঝা যায়। তার কারণ এই কবিতার মধ্যেও আমরা দেখব অজানাকে জানা, অচেনাকে চেনা, অদেখাকে দেখা, এবং নতুন নতুন জ্ঞান আহরণের জন্য এই কবিতার যে হিরো অর্থাৎ ইউলিসিস, সে নিজের জীবন দিতেও পিছপা নয়, সেই কবিতাটাই আমরা পড়ব। তা যাই হোক, আমরা টেনিসন সম্পর্কে জানলাম যে টেনিসন 1802 সালে জন্মগ্রহণ করেছেন, 1892 সালে মারা গেছেন। তিনি 1850 সালে পোয়েট লরিয়েট হয়েছেন এবং 1884 সালে লর্ড উপাধি পেয়েছেন। এগুলো কি জানার দরকার আছে? আছে স্যার। এইগুলো থেকে শর্ট প্রশ্ন আসতে পারে, কারণ এগুলো খুব বিশেষ বিশেষ ঘটনা, এগুলো সবার জীবনে ঘটেনি, ঠিক আছে? আর যার যে নামগুলো বললাম, টেনিসন বেশ কিছু ধরনের লেখার জন্য বিশেষ বিখ্যাত। তার মধ্যে একটি লেখা হচ্ছে তার এলিজি বা শোকগীতি। মানে টেনিসন বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের সংস্পর্শে এসছেন, বিভিন্ন বন্ধুও তার ছিল, কিন্তু তাদের অনেকেই অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মারা যান, এবং তাদের স্মৃতির উদ্দেশ্যে তিনি শোকগাথা বা এলিজি লেখেন। এলিজি উইলিয়াম ব্লেক প্রথমে লিখেছিলেন। যাই হোক, যেটা বলার যে টেনিসন তিনি এই এলিজি বা শোকগাথা এ নিয়েও বিভিন্ন লেখা লেখেন। তার ইন মেমোরিয়াম একটা বিখ্যাত এলিজি, এবং যে কবিতাটা আমরা পড়ছি ইউলিসিস, এটাও ওয়ান টাইপ অফ এলিজি। ইন মেমোরিয়ামের মতো অত ডিরেক্ট এলিজি না, কিন্তু ইউলিসিসও তার একটা এলিজি, একটা শোকগাথা। কেন? আমরা আগেই বলছিলাম যে টেনিসনের প্রিয় বন্ধু আর্থার হেনরি হলাম 1833 খ্রিস্টাব্দে মারা যান, এবং তার মৃত্যুর পরে শোকস্তব্ধ টেনিসন বেশ কিছুদিন লেখালেখি বন্ধ করে দেন, এবং তারপরে তিনি হোমারের ইলিয়াড এবং ওডিসিতে মনোনিবেশ করেন। এবং ওডিসির যে মুখ্য চরিত্র ওডিসিউস টেনিসনকে অত্যন্ত ইন্সপায়ার করে। ওডিসিউসের এই বিভিন্ন জায়গাকে জয় করার বাসনা, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে জয় করার বাসনা, নতুন জ্ঞান আহরণের স্পৃহা, টেনিসন যেন ওডিসিউসের সঙ্গে নিজেকে মিলিয়ে ফেলেন। টেনিসনও প্রচণ্ড মানে নতুন নতুন জ্ঞান আহরণের জন্য তার সবসময় একটা বাসনা ছিল, কাজে টেনিসন নিজেকে ওই ইউলিসিসের সঙ্গে মিলিয়ে ফেলেন, এবং তারপরে তিনি সৃষ্টি করেন এই ইউলিসিস বলে এই বিখ্যাত কবিতাটি। কাজেই এটাও একটা ওয়ান টাইপ অফ এলিজি, তার প্রিয় বন্ধুর মৃত্যুর উপরেই লেখা শোকগাথা, কিন্তু ইন মেমোরিয়ামের মতো তো ডিরেক্ট এলিজি না। যাই হোক, আর একটা জিনিস বলার যে 1833 খ্রিস্টাব্দে এই কবিতাটা মানে এই তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যুর বছরই, অর্থাৎ 1833 খ্রিস্টাব্দেই এই কবিতাটি টেনিসন লেখেন। কিন্তু
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1842 সালে তার পোয়েমস বলে এই কালেকশন অফ পোয়েমস, মানে একগাদা কবিতার একটা গুচ্ছ, এবং সেই কবিতা গুচ্ছের নামও হচ্ছে পোয়েমস। সেই বইটি 1842 সালে বেরোয়। সেই বইয়েতে টেনিসন এই কবিতাটিকে ইনক্লুড করেন। মানে 1833 সালে লেখা হলেও প্রথম ছাপার আলো দেখে 1842 সালে, মানে ইউলিসিস বলে এই কবিতাটি প্রথম প্রকাশিত হয় 1842 সালে টেনিসনের একটি এই কালেকশন অফ পোয়েমস, এবং তার নাম হচ্ছে পোয়েম। সেই বইটিতে প্রথম এই কবিতাটি পাওয়া যায়। এই ইনফরমেশনগুলো প্রত্যেকটাই আমাদের শর্ট প্রশ্ন বা এমসিকিউর জন্য খুবই দরকারি। টেনিসনের যেটা বললাম, টেনিসনের অরিজিনাল নাম হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। এই লর্ডটা তার উপাধি, অ্যালফ্রেড লর্ডটা তার উপাধি, যেই উপাধিটা তিনি 1884 খ্রিস্টাব্দে পেয়েছেন। 1850 সালে তিনি পোয়েট লরিয়েট হয়েছেন, এবং তিনি 1833 সালে তার প্রিয় বন্ধু আর্থার হেনরি হলামের মৃত্যুর পরে এই ইউলিসিস লেখেন। সে বছরই লেখেন, কিন্তু 1842 সালে তা প্রকাশিত হয়। ইউলিসিস একটা এলিজি, এটাও মানে একটা শোকগাথা। আর কি বলার, ইউলিসিসের মেটেরিয়ালটা কোথা থেকে নেওয়া হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। ইউলিসিসের মেটেরিয়াল টেনিসন নেন হোমার রচিত ইলিয়াড এবং ওডিসি, এই দুই মহাকাব্য থেকে। হোমারের ইলিয়াড এবং ওডিসি এই দুই মহাকাব্য থেকে, তার মধ্যে ওডিসি এই মহাকাব্য থেকেই এই গল্পের প্রধান মেটেরিয়াল। ওডিসির যে হিরো বা মেন প্রোটাগনিস্ট সেটা হচ্ছে ওডিসিউস, এবং ওডিসিউসেরই ল্যাটিন টার্ম হচ্ছে ইউলিসিস। কাজে ইউলিসিস আর কেউ না, সে হচ্ছে ওডিসিউস। এই হোমার রচিত যে ইলিয়াড ওডিসি গল্পের যে নায়ক ওডিসিউস, সেই হচ্ছে আমাদের এই কবিতা ইউলিসিসের নায়ক। কারণ ওডিসিউস আর ইউলিসিস একই ব্যক্তি। ওডিসিউস গ্রিক ভাষাতে বলে, ইউলিসিস বলে ল্যাটিন ভাষাতে। ওকে, এই হোমারের ইলিয়াড ওডিসি থেকে মেটেরিয়াল কিছুটা নিয়েছেন এই টেনিসন ইউলিসিস লেখার জন্য। আর নিয়েছেন তিনি দান্তে অ্যালিগিরির ডিভাইনা কমেডির ফার্স্ট ক্যান্টো, যেটাকে মানে প্রথম পংক্তি, যাকে আমরা বলি ইনফার্নো। সেই ইনফার্নোতেও আমরা এই ইউলিসিসের দেখা পাই। এই ইনফার্নোতে ওডিসি গল্পের যে মুখ্য চরিত্র ওডিসিউস, সেই এই দান্তের ইনফার্নো গল্পে সেই ওডিসিউস রয়েছে, তবে সেখানে ওডিসিউস বলে নাম নেই, সেই ল্যাটিন নামটা রয়েছে, সেটা হচ্ছে ইউলিসিস। কাজে ইউলিসিস যেটা ডিরেক্ট রেফারেন্স, সেটা আমরা দান্তের ইনফার্নোতেই বেশি পাই। এই জন্যই অনেকেই বলেন যে হোমারের ওডিসির তুলনাতেও অ্যালফ্রেড লর্ড টেনিসন দান্তের ইনফার্নো দ্বারা বেশি ইন্সপায়ার্ড হয়েছেন এই কবিতাটা লেখার জন্য। কারণ এখানেতেও আছে ইউলিসিসের কথা এই ইনফার্নোতে, এবং অ্যালফ্রেড লর্ড টেনিসনও তার কবিতার নাম দিয়েছেন ইউলিসিস। যাই হোক, এইটা হলো কোনখান থেকে মেটেরিয়াল সংগ্রহ করেছেন। এবার এই কবিতাটাকে বুঝতে গেলে আমাদেরকে হোমারের ইলিয়াড ওডিসি এবং দান্তের ইনফার্নো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে, কারণ এইখান থেকে একটু আইডিয়া না নিলে আমরা কবিতাটাকে ঠিকমতো বুঝতে পারবো না। ওকে, চলো আমি তোমাদেরকে চট করে হোমারের ইলিয়াড ওডিসি এবং দান্তের ইনফার্নো সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই, তারপরে আমরা মূল কবিতায় প্রবেশ করব। ঠিক আছে? হোমার রচিত দুটি বিখ্যাত মহাকাব্য হচ্ছে ইলিয়াড এবং ওডিসি। ইলিয়াড তার লেখা প্রথম মহাকাব্য, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি ওডিসি লেখেন। তাই ইলিয়াড গল্পেতে আমরা 10 বছরের ট্রোজান ওয়ারের কথা জানতে পারি। ট্রোজান ওয়ার, যে বিখ্যাত ট্রোজান ওয়ার 10 বছর ধরে চলেছিল, এবং সেই ট্রোজান ওয়ারের শেষ দিকের গল্পই রয়েছে ইলিয়াড মহাকাব্যে। স্পার্টার রাজা মেনেলাউসের স্ত্রী সুন্দরী হেলেনকে ট্রয়ের রাজা প্রিয়মের কনিষ্ঠ সন্তান প্যারিস সে ইলোপ করবে বা অপহরণ করবে। স্পার্টার রাজা মেনেলাউসের অসাধারণ সুন্দরী স্ত্রী হেলেনকে এই প্যারিস হচ্ছে ট্রয়ের রাজপুত্র, সে অপহরণ করে নিজের রাজ্যে নিয়ে যাবে। যখন স্পার্টার রানী হেলেনকে প্যারিস নিয়ে পালিয়ে যায়, তখন এই মেনেলাউস বিখ্যাত মাইসিনের রাজা তার দাদা অ্যাগামেমননের কাছে সাহায্য প্রার্থনা করে। অ্যাগামেমনন মাইসিন বলে একটা অঞ্চলের রাজা ছিলেন, এবং তিনি বিখ্যাত যোদ্ধা। যাই হোক, অ্যাগামেমনন প্রচুর আশেপাশের অনেক ছোট ছোট ক্ষুদ্র রাজ্য থেকে তিনি অনেক সৈন্য সংগ্রহ করে একটা বিশাল বড় বাহিনী তৈরি করেন, এবং সেই বাহিনী তিনি প্রধান সেনাপতি নিযুক্ত হন। এবং সেই বাহিনী এজিয়ান সি ক্রস করে আমরা দেখছি ট্রয় আক্রমণ করছে। মাইসিনের রাজা অ্যাগামেমননের আন্ডারে একটা বিশাল বড় সৈন্যদল তৈরি হয়, যার মধ্যে আমরা এই ইথাকা পাবো, যার মধ্যে আমরা স্পার্টা পাবো, মাইসিন তো পাবোই। যাই হোক, এই একটা বিশাল বড় সৈন্যদল তৈরি হয়, যারা ট্রয় আক্রমণ করে, ইজিয়ান সি ক্রস করে ট্রয় আক্রমণ করে, এবং দীর্ঘ 10 বছর ধরে ট্রয়ের সঙ্গে তাদের যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে এই গ্রিক পক্ষ
অ্যাকিলিস নামক একজন বীর যোদ্ধার বীরত্ব এবং এই ইথাকা রাজ্যের রাজা ওডিসিউস, যার প্রথম রেফারেন্স আমরা এখানেই পাবো, এই ইথাকা রাজ্যের রাজা ওডিসিউসের অসাধারণ রণচাতুর্যের জন্য আমরা দেখব এই মাইসিনিয়ান গ্রিকরা ট্রয়কে পরাজিত করবে। অ্যাকিলিস অসাধারণ বীর যোদ্ধা, তিনি এই ট্রয়ের যে প্রধান সেনাপতি এবং রাজার বড় পুত্র হেক্টরকে এই অ্যাকিলিস হত্যা করবে এবং ওডিসিউস সে একটা ট্রোজান হর্সের প্ল্যান করবে, একটা বিশাল বড় কাঠের ঘোড়ার প্ল্যান করবে, যে ঘোড়ার ভেতরে রাতের বেলাতে গ্রীসের সৈন্যদল লুকিয়ে থাকবে এবং ট্রয়বাসীরা পরের দিন সেই ঘোড়াটিকে নিজেদের দুর্গের ভেতরে নিয়ে যাবে এবং সেই ঘোড়া থেকে গ্রীসের সৈন্যবাহিনী নেমে গোটা ট্রয়ের সমস্ত বাসিন্দাদেরকে হত্যা করবে। এবং এই প্ল্যানটা প্রথম দেবে সেটি হচ্ছে ইথাকার রাজা ওডিসিউস। এবং ওডিসিউস অসাধারণ বীর যোদ্ধা, কিন্তু অ্যাকিলিসের মতো নয়, অ্যাকিলিসের তুলনায় একটু কম বড়, কিন্তু অসাধারণ রণচাতুর্যে পরিপূর্ণ, মানে তার কৌশল অসাধারণ এবং এই কৌশলের জন্যই সবাই ওডিসিউসকে মনে রাখবে। এবং এই ইলিয়াডেতেই আমরা প্রথম ওডিসিউসের রেফারেন্স পাই। যাই হোক, ইলিয়াডের গল্প ওই ট্রোজান ওয়ার দিয়ে শেষ হয়। পরবর্তী যে এপিকটি হোমার লেখেন সেটি হচ্ছে ওডিসি। ওডিসি মানে হচ্ছে লং অ্যান্ড ইভেন্টফুল জার্নি। ওডিসি কথাটা যদি আমরা ইংরেজি করি সেটা হচ্ছে লং অ্যান্ড ইভেন্টফুল জার্নি, একটা বিশাল বড় যাত্রা। ওডিসি এই মহাকাব্যটি লেখা হবে সেই ইথাকার রাজা, সেই বিখ্যাত রণকৌশলী ওডিসিউসের জীবন নিয়ে। ওডিসিউস এই ট্রয় নগরীকে ধ্বংস করার পর ওডিসিউস যখন ট্রয় থেকে তার বাড়ি ইথাকাতে ফেরত যাবে, এই ইজিয়ান সিকে ক্রস করে বা পার করে, পথের মধ্যে বিভিন্ন ঘটনা ঘটবে, বিভিন্ন মানে রূপকথা ঘটনা ঘটবে, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে এই ওডিসিউসকে পড়তে হবে এবং সেই সমস্ত প্রতিকূলতাকে, সেই সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে আমরা দেখব 10 বছর ধরে সমুদ্র যাত্রার পর ওডিসিউস তার বাড়ি ইথাকাতে ফিরে যাবে, যেখানে তার জন্য অপেক্ষা করছে তার সুন্দরী স্ত্রী পেনোলোপি এবং তার একমাত্র পুত্র টেলিমেকাস। কাজে এটা হচ্ছে ওডিসি এই মহাকাব্যের গল্প। এবং এই মহাকাব্যের শেষে আমরা দেখছি যে ওডিসিউস নিজের বাড়ি ইথাকাতে ফিরে গেছে, কিন্তু সেই ইথাকাতে ফিরে গিয়েও সেই একঘেয়ে জীবনে এখন সে ক্লান্ত, কারণ সে দীর্ঘ 20 বছর ধরে দেশের বাইরে, 10 বছর ধরে যুদ্ধ চলেছে এবং 10 বছর সে আবার যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার জন্য তার সময় লেগেছে। 20 বছর ধরে সে দেশের বাইরে, এই দেশ এখন আর তার নিজের নাই, আর সেই একঘেয়ে জীবন, একঘেয়ে রাজত্ব তারা ভালো লাগছে না। সে এখন অ্যাডভেঞ্চার, নতুন নতুন জিনিস আবিষ্কার, এটাকেই সে পছন্দ করে। এবং একটা দৈববাণী হচ্ছে যে ওডিসিউস তার শেষ যাত্রায় বেরোবে, এইটা নিয়ে একটা দৈববাণী হচ্ছে। এইখানেতেই আমরা দেখছি ওডিসি এই মানে মহাকাব্যটা শেষ হচ্ছে। যেখানে হোমারের ওডিসি শেষ হয়েছে, দান্তে অ্যালিগিরি তিনি তার বিখ্যাত ডিভাইনা কমেডির ফার্স্ট ক্যান্টো, যেটাতে ইনফার্নো বলে একটা প্রচ্ছদ আছে, সেখানেতে আমরা দেখতে পাচ্ছি এই ওডিসির নায়ক ওডিসিউসকে। কিন্তু সেখানে ওডিসিউসের যেটা ল্যাটিন টার্ম, অর্থাৎ ইউলিসিস, সেটা এই ইনফার্নোতে আছে, যে ইউলিসিসটাই আমাদের কবিতারও মুখ্য চরিত্র ইউলিসিস। যাই হোক, সেই ওডিসিউস, যার অপর নাম ইউলিসিস, সে দান্তে ইনফার্নোতে কি আছে সেখানে আমরা দেখব যে ওডিসিউস বা ইউলিসিস সে জীবনের শেষ যাত্রায় বেরোবে। মানে এখানে স্যার ফিরে আসা, ওই যুদ্ধ জয় করে ফিরে আসার গল্প দান্তে লেখেননি, ট্রয় যুদ্ধ জয় করে ওডিসিউসের বাড়ি ফিরে আসার গল্প লেখেননি। বাড়িতে অলরেডি ওডিসিউস ফিরে এসছে বা ইউলিসিস ফিরে এসছে, সেই একঘেয়ে জীবনে ক্লান্ত এবং সে স্থির করেছে সে তার জীবনের শেষ যাত্রাটা করতে বেরোবে এবং সেই যাত্রাতে নতুন নতুন দেশ সে আবিষ্কার করবে, নতুন মানুষদেরকে সে চিনবে, অর্থাৎ জ্ঞান আহরণ করবে। এটা হচ্ছে দান্তের ইনফার্নোর ইউলিসিসের মূল লক্ষ্য। এবং আমরা দেখছি ইউলিসিস সেই শেষ ভয়েজ, লাস্ট সি ভয়েজে বেরোচ্ছে এবং ইউলিসিস এতই জ্ঞান আহরণের জন্য তার এতই ব্যাকুলতা, সে তার যে সাধারণের যে গণ্ডি, সেই গণ্ডি ছাপিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, এত দূরে চলে যাচ্ছে যে ইউলিসিস আর কোনোদিনই তার বাড়ি ইথাকাতে আর ফিরে আসতে পারবে না। মানে ইউলিসিস সেটা লাস্ট ভয়েজ। এটা হচ্ছে আমরা দেখি দান্তের ইনফার্নোতে। এবং এই যে দান্তের ইনফার্নোতে ইউলিসিস জ্ঞানের জন্য, মানে জ্ঞান আহরণের জন্য সে নিজের লিমিটকে ক্রস করে যাচ্ছে। একটা মানুষের যে লিমিট, সেই লিমিটটাকে ক্রস করে আরও এগিয়ে যাচ্ছে নতুন জিনিসকে জানার জন্য, জ্ঞান আহরণের জন্য। এই দান্তের ইউলিসিসকে
মানে দান্তের ইউলিসিসের অনুপ্রেরণায় বেশি মাত্রায় অনুপ্রাণিত হয়ে আমরা দেখছি টেনিসন ইউলিসিস লিখছেন, যেখানে আমরা দেখব সেই বিখ্যাত লাইনটা রয়েছে, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন অ্যান্ড নট টু উইল। একটা মানুষ নত হবে না, সে একটার পর একটা জিনিসকে জয় করবে, সে বিভিন্ন প্রতিকূল জিনিসকে, সে প্রতিকূলতাকে জয় করার মাধ্যমে নতুন জ্ঞানকে আহরণ করতে করতে সে সামনের দিকে এগিয়ে যাবে। মানে ভিক্টোরিয়ান পিরিয়ডের যেটা মূল মোটো সেটা আমরা দেখতে পাবো টেনিসনের ইউলিসিসের মধ্যে। যাই হোক, এটা হলো ব্যাকগ্রাউন্ড, যে কোনখান থেকে আমরা দেখছি টেনিসন তার এই র মেটেরিয়ালসটা নিচ্ছেন। ইউলিসিস এই কবিতাটাতে কয়েকটা বিশেষ টেকনিক ইউজ করা হয়েছে, সেগুলো বলে নিই। মানে ইনফ্যাক্ট আজকে আর কবিতাটা পড়াবো না, আজকে কবিতার এই বাইরের ব্যাকগ্রাউন্ডটা জেনে নাও, নেক্সট দিন আমরা কবিতাটাকে শুরু করব। এই কবিতার কয়েকটা স্ট্রাকচারাল কিছু কোয়ালিটিস রয়েছে, মানে কিছু টেকনিক এই কবিতায় ইউজ করা হয়েছে। এটা একটা ড্রামাটিক মনোলগ। প্রথম হচ্ছে এটা একটা ড্রামাটিক মনোলগ। মনো মানে হচ্ছে সিঙ্গেল, লগ মানে হচ্ছে লেকচার। মানে যখন কোনো মানুষ যখন নিজের কথা নিজেকেই বলে তখন আমরা বলি মনোলগ। মানে তোমরা অলরেডি মাই লাস্ট ব্যাচে সেখানে ড্রামাটিক মনোলগ সম্পর্কে জেনেছো। যখন কোনো মানুষ কোনো সাইলেন্ট লিসনার, মানে একদল নীরব শ্রোতার কাছে বা একজন নীরব শ্রোতার কাছে নিজের কথা বলে, তখন তাকে আমরা বলি মনোলগ। ঠিক আছে, মনো মানে হচ্ছে এক, আর লগ মানে হচ্ছে কথা। তা যখন বা সলিলকি, যখন কোনো মানুষ স্বগতোক্তি করে, নিজের কথা নিজেই বলে, কিন্তু সে কিছু সাইলেন্ট লিসনার, কিছু নীরব শ্রোতার কাছে নিজের কথা বলে, তখন তাকে আমরা বলি মনোলগ। আর ড্রামাটিক মনোলগ হচ্ছে এ মনোলগ হুইচ হ্যাজ ড্রামা ইন কোয়ালিটি বা হুইচ ইজ ড্রামাটিক ইন কোয়ালিটি। মানে এটা এমনই মনোলগ যেখানে আমরা দেখব বেশ কিছু সাইলেন্ট লিসনারের কাছে কোনো ব্যক্তি নিজের জীবনের বিভিন্ন কথাকে তুলে ধরছে, এবং এমনভাবে নিজের জীবনের বিভিন্ন কথাকে তুলে ধরছে আমরা সেই ব্যক্তির সম্পর্কে বা সেই ব্যক্তি যে সময়কালে রয়েছেন সেই সময়কাল সম্পর্কে একটা পরিপূর্ণ আইডিয়া পেয়ে যাব। ড্রামাটিক মনোলগের মাধ্যমে কোনো ব্যক্তি কিছু নীরব শ্রোতার কাছে এমন সমস্ত ঘটনাকে বর্ণনা করেন যার মাধ্যমে সেই ব্যক্তি সম্পর্কে একটা পরিপূর্ণ ছবি আমরা আঁকতে পারি। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগের প্রথম ক্রাইটেরিয়া। এবং এই যে ইউলিসিস, এইখানে আমরা দেখব ইউলিসিস, যিনি এই যে ওডিসিউস, তিনি বেশ কিছু নীরব শ্রোতা, সে নীরব শ্রোতা হচ্ছে তার যারা তার সঙ্গে, তিনি একদল সৈন্যকে নিয়ে ইথাকা থেকে ওই ট্রয়কে হারাতে গেছিলেন। বেশ কিছু সৈন্য পথিমধ্যে যখন ফিরে আসার সময় পথিমধ্যে মারা যায়, যুদ্ধেতেও বেশ কিছু মারা গেছে। যারা ফিরে এসছে তার সঙ্গে ইথাকাতে, সেই সমস্ত সৈন্যদের যাদেরকে তিনি ঘনিষ্ঠ বন্ধুর মতো দেখেন, তাদের কাছে তিনি তার শেষ প্ল্যানটাকে তিনি বলছেন যে তিনি কি করতে চান, তাদের সঙ্গেই তিনি আলোচনা করছেন। সেই তারা সব নীরব শ্রোতা, আর আমরা দেখব যে ইউলিসিস কি প্ল্যান করছেন বা কি করতে চাইছেন সে সম্পর্কে তিনি আলোচনা করছেন। এবং আমরা যারা পাঠক তারাও নীরব শ্রোতা, তারা ইউলিসিসের কথা আমরা শুনবো এবং ইউলিসিসের কথা শোনার মাধ্যমে তার চিন্তাভাবনা আমরা বুঝতে পারবো। এই কবিতাটা যেমন ড্রামাটিক মনোলগে লেখা, এই কবিতাটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা। ব্ল্যাঙ্ক ভার্স মানে হচ্ছে আনরাইম আয়াম্বিক পেন্টামিটার। মানে এই কবিতাতে কোনো নির্দিষ্ট ছন্দ বা প্যাটার্ন নাই। এই কবিতাটা ছন্দহীন, তার কারণ যে চিন্তাভাবনাগুলো এই কবিতার মাধ্যমে ব্যক্ত হয়েছে ছন্দবদ্ধভাবে সেই চিন্তাগুলোকে প্রেজেন্ট করা যেত না। মানে ইউলিসিসের যে ধরনের কথাবার্তা এবং সেই কথাবার্তার মাধ্যমে ভিক্টোরিয়ান এরার যে থিঙ্কিংটাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা ব্ল্যাঙ্ক ভার্সের মাধ্যমে করা হয়েছে। এটা আমাদের শর্ট প্রশ্ন আছে যে এই কবিতাটা কোন ভার্সে লেখা, আমাদের বলতে হবে ব্ল্যাঙ্ক ভার্সে। কাজে ড্রামাটিক মনোলগ এই কবিতাটার বেসিক প্যাটার্ন ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। এবং এই কবিতাতে আমরা দেখো লিখে রেখেছি 4 প্যারাগ্রাফ লাইক সেকশন, 4টে অংশ পাবো, মানে 4টে যেমন প্যারাগ্রাফ। এই গোটা কবিতাতে আমরা 4টে স্ট্যাঞ্জা পাবো এবং 4টে স্ট্যাঞ্জা দেখে প্রত্যেকটাকে পড়লে মনে হবে যেন আলাদা আলাদা সেপারেট প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ। মানে প্রতিটা স্ট্যাঞ্জাই একটা নির্দিষ্ট আইডিয়াকে ক্লিয়ার করে বা ক্ল্যারিফাই করে। অসাধারণ কবিতা। আমরা কাজে 4টে স্ট্যাঞ্জা আমরা পাবো এবং আমরা নেক্সট দিন এই কবিতাটাকে পড়া শুরু করবো। আজকে এই কবিতাটার বেসিক প্যাটার্নটা বলে দিলাম, এইটা জানাটাই বেশি ইম্পর্ট্যান্ট। কারণ 5 নম্বরে যে তোমাদের প্রশ্ন উত্তর করতে হবে, ধরে রাখো 2 নম্বর ওই কবিতা থেকে নয়, কবিতার বাইরের এই ঘটনা থেকে 2 নম্বরের প্রশ্ন সেট হবে। কারণ এটা একটা থিমাটিক পোয়েট্রি এবং সেই থিমটাকে ভালো করে জেনে নেওয়া দরকার। এবং এটা হলো ইউলিসিসের থিম।
নেক্সট দিন আমরা কবিতাটাকে শুরু করব। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।